আলিদা, আপনাকে বাংলা নিউজগ্রাফে স্বাগত। প্রশ্নটা হচ্ছে যে মিমের সাথে এই জনতা উন্নয়ন পার্টি, যেটা হুমায়ুন কবিরের পার্টি, তারা অ্যালায়েন্স করেছে এবং ওয়েসি সাহেব তিনি একটি প্রেস করে বলছেন যে হুমায়ুন নাকি আগামী দিনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। কি বলবেন? হুমায়ুনের 14 পুরুষ আসলেও আর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারবে না। কারণ ভারতীয় জনতা পার্টি এইবারের নির্বাচনে 26-এর নির্বাচনে বিজেপি সরকার গঠন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবে বিজেপির থেকে। সুতরাং হুমায়ুনের মুখ্যমন্ত্রী, বললাম তো 14 পুরুষ যদি পেরিয়ে যায় ওয়েস্ট বেঙ্গলে, মুখ্যমন্ত্রী হতে পারবে না। উনি মুখ্যমন্ত্রী হতে পারেন হয়তো আপনার কাশ্মীরে হতে পারেন, উনি গিয়ে দেখবেন যে কোনো একদিন গোয়া দমন দিউয়ে হতে পারেন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হবে না। আর ওয়েসি সাহেব অর্থাৎ মিম এসে হুমায়ুনের কাছে যে ভর করেছে, জাপের উপর তারা যে আঘাত করেছে, এটা হচ্ছে বাংলার সব থেকে কলঙ্কিত অধ্যায় হচ্ছে এবার। আপনারা জানেন ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল 1947 সালে, হিন্দুস্তান পাকিস্তান হয়েছিল। আমরা দেখেছি তার জ্বালা। মিম এসে এখানে পশ্চিমবঙ্গের মধ্যে আরো একটা ভাগ করবার ষড়যন্ত্র করছেন, কি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দুটো পার্টিশন করবার চেষ্টা করছেন। হুমায়ুনের কয়টা এমএলএ আছে? উনি নিজেই একটা এমএলএ। এবার জিতবেন কিনা তার কোনো সন্দেহ আছে? জিতবেনই না। তিনি ভরতপুরের এমএলএ ছিলেন, তিনি পালিয়ে গেলে তিনি এখন রেজিনগরের দিকে উনি যাচ্ছেন। তার মানে হচ্ছে কি হুমায়ুন এবার জিততে পারবে না। কিন্তু মনে রাখবেন, একটা কালো দাগ চলবে। তিনি যে হিন্দু মুসলমান করে 70% 30%-এর গল্প করে হিন্দুদের গঙ্গার জলে কেটে ভাসিয়ে দেবেন। আমি একজন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি, মাইনরিটি মোর্চার আলী হোসেন, বিজেপির সংগঠনের পক্ষ থেকে বলছি, হুমায়ুন এই কথাটা বলে মুসলমান সমাজকে কমসে কম 500 বছর পিছিয়ে দিলেন। মুসলমানরা তারা যে হিন্দু ভাইদের কাছে যে তারা যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ নিয়ে তারা যে চলতেন, আগামী দিনে এই চলাটা আর হবে না। আজকে পশ্চিমবঙ্গের আমরা যে সম্প্রীতির কথা বলতাম, সেই সম্প্রীতি আজকে নেই। আজকে বলুন তো, ভারতীয় জনতা পার্টি আজ থেকে 15 বছর আগেও যখন ছিল, মাননীয় মোদীজির রাজত্বকালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমাদের 3-4 জন মুসলিম মন্ত্রী ছিলেন। শাহনাজ হোসেন ছিলেন, মুখতার আব্বাস নাকভি ছিলেন, এমজে আকবর ছিলেন, নাজমা হেপতুল্লাহ ছিলেন কিনা বলুন? আজকে মুসলিমরা সেখানে নেই কেন? তৃণমূল কংগ্রেস এবং হুমায়ুনের মতন এই সমস্ত লোকেরা তারা বিজেপিকে সাম্প্রদায়িক বলে বিজেপির কাছ থেকে মুসলিমদের সরিয়ে নিয়ে মুসলিমদের মধ্যে আলাদা একটা সংগঠন করে আজকে দেশের মধ্যে একটা বিভাগ করার ষড়যন্ত্র করেছিল তারা, যার ফলে ভারতীয় জনতা পার্টি বাধ্য হয়েছে আজকে হিন্দুদের সঙ্গে আজকে সংগঠন তৈরি করবার জন্য। এর জন্য সব থেকে যদি বেশি দায়ী থাকে সেটা হচ্ছে তৃণমূল, সব থেকে বেশি দায়ী হচ্ছে সিপিএম, যারা বিজেপিকে সাম্প্রদায়িক বলতো। আজকে বাধ্য হয়ে 26-এর নির্বাচনে আজকে 3য় দফা পর্যন্ত আমরা যেটা দেখছি, সংখ্যালঘু মুখ এখানে প্রার্থী হয়নি। এটা ক্ষোভ নয়, এটা কিন্তু কোনো ক্ষোভ নয়। আজকে হুমায়ুন এবং তৃণমূল কংগ্রেসের এই অসভ্যতার জন্য, এই সমস্ত মানে কি বলবো যে বেয়াদবি কারণের জন্য, হিন্দু মুসলমান সম্পর্ক নষ্ট করবার জন্য বিজেপিকে আজকে এই রাস্তায় যেতে বাধ্য করা হয়েছে। আর একটা বিষয় বলবো, আপনি হুমায়ুনের কথা বললেন, এইভাবে তো ববি হাকিমও অনেক মন্তব্য করেছিলেন, কি বলবেন? দেখুন, ববি হাকিম তৃণমূল কংগ্রেস, উনি তো একটা পার্টি করেন ববি হাকিম। আমি ওনাকে সমর্থন করি না। তিনি হিন্দু মানুষদের মুসলমানের দাওয়াত দেওয়ার কথা বলেছেন, মুসলমান হওয়ার জন্য তিনি আহ্বান রেখেছিলেন। এও একই পাপে অপরাধী, একই দোষে দুষ্ট এই ববি হাকিম। কারণ হিন্দুদের মধ্যে গিয়ে মুসলমানদের দাওয়াত দিতে হবে, এই জাতীয় অভিনব প্রশ্ন, অভিনব কথা হুমায়ুন আপনার ববি হাকিম বলে পশ্চিমবঙ্গে একটা বিভাগের রাজনীতি করবার ষড়যন্ত্র করেছেন। এই জাতীয় সংখ্যালঘু তোষণ ভারতীয় জনতা পার্টি পছন্দ করে না। তৃণমূল সংখ্যালঘু তোষণ করেছে, ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেস আজকে এগিয়ে এসে বলুক তারা হিন্দু মুসলমান নিয়ে সবাই চলে, তা তো নয়। শিক্ষা খাতে তো দেখলেনই আপনারা, মাত্র 1600 কোটি টাকার শিক্ষা খাতে পশ্চিমবঙ্গের বরাদ্দ, অথচ মাদ্রাসা বোর্ডের উন্নয়নের জন্য 5753 কোটি টাকা। কেন এত কোটি টাকা স্যাংশন করলেন? কোন কাজে লাগবে সেই টাকা? সেই টাকাটা নেপথ্যে তৃণমূলের পার্টি বিষয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে লেখক আছেন না, উনি লেখক, ওনার কবিতা,
সেই কবিতাগুলো লাইব্রেরিতে সিদ্দিকুল্লাহ সাহেব মন্ত্রী আছেন, গ্রন্থাগার মন্ত্রী, তিনি কিনে নিয়ে সমস্ত লাইব্রেরিতে ভরিয়ে দেবেন। অর্থাৎ সেই টাকা মাদ্রাসা ডেভেলপমেন্টের টাকা, মূল সংখ্যালঘু উন্নয়নের টাকা সরাসরি তৃণমূল পার্টি অফিসে যাবে, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার যে লেখনী কবিতার মাধ্যমে সেটা চলে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নির্বাচনের আগেই প্রায় 16-17টা দফতর থেকে তিনি ইস্তফা দিলেন, এবং সেখানে আরেকটি দফতর যেটা খুব ইম্পর্টেন্ট দফতর, যেটা হচ্ছে সংখ্যালঘু এবং মাদ্রাসা যে দফতর, সেখান থেকে ঠিক এই সময়, কারণ এই যে সংখ্যালঘুদের তিনি রীতিমতন একটা নাম দিয়েই তিনি আখ্যা দেন দুধেল গাই বলে, এবং তাদের ভোট ব্যাংকের ওপরে তিনি অনেকটাই নির্ভর, তিনি নিজেও বলেন, সেখান থেকে দাঁড়িয়ে এই ডিপার্টমেন্ট থেকে তাকে পদত্যাগ করতে হলো কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু দপ্তর থেকে তাকে পদত্যাগ তো করতেই হবে। কারণ এই কারণে আমার সংখ্যালঘু ভাইরা এখন বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু দপ্তরটা আগলে রেখে সংখ্যালঘু মুসলিমদেরই অপমান করতেছিলেন এতদিন। সংখ্যালঘু মুসলিমদের তিনি বোঝাতে চেয়েছিলেন যে আমি এই দপ্তরের মন্ত্রী, আমার কাছে এসে আপনারা প্রধানত করো, আপনারা এসে আপনারা মাথা নত করো, এই জাতীয় তিনি ভেবেছিলেন। আর যার ফলে প্রেসার ক্রিয়েট করে সংখ্যালঘুদের বিভিন্নভাবে তিনি প্রভাবিত করেছিলেন, আমরা দেখেছি। সেই সংখ্যালঘুরা এখন বুঝতে পেরেছে আর নয় তৃণমূল, আর নয় মমতা। আজকে বলুন তো, সংখ্যালঘু ভাইদের কি হয়েছে? কি হয়েছে? কিছু 1952 সাল থেকে 1977 সাল পর্যন্ত মুসলিমদের চাকরি ছিল 24% থেকে 11%। 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত মুসলিম ভাইদের চাকরি হলো কত? 11 থেকে কমে 2%। আজ পর্যন্ত মুসলিম ভাইদের চাকরির পরিমাণ কত? মাত্র 1.78%। তাহলে বলুন, এই 52 থেকে আজ পর্যন্ত এত বছর, 78 বছর, 75 বছরের মধ্যে মুসলিমদের 24% থেকে চাকরি কমে এখন মাত্র 2% এসে দাঁড়িয়েছে। সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, এরা কেউই মুসলিমদের বন্ধু নয়। আপনারা এগিয়ে যান গুজরাটে দেখতে পাবেন সেখানকার বিজেপি সরকার 10% সংখ্যালঘু মুসলিমদের মধ্যে কর্মসংস্থান রেখেছে। আজকে সেখানকার এসডিও বলুন, বিডিও বলুন, এসপি বলুন, ডিএম বলুন, থানার পুলিশ অফিস বলুন, ওসি বলুন, সবগুলো কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ। 10% কাজ করছে সেখানটায়। আজকে মাত্র 7% গুজরাটে মুসলিম চাকরি করে, কত? 10%। আজকে পশ্চিমবঙ্গে 32% মুসলিম চাকরি করে মাত্র 2%। তাই জাতীয়তাবাদী মুসলিম বন্ধুদের কাছে আমি আবেদন জানাতে চাই, দাদা, অন্যের মুখে বহু ঝাল খেয়েছেন, আপনাদেরকে দুধেল গাই পর্যন্ত বলা হয়েছে, তারপরেও আপনারা আজও তৃণমূল কংগ্রেস করবেন, তারপরে আপনারা আজও তার দোসর হুমায়ুনের জাপ পার্টি করবেন। ভুল রাস্তায় যাচ্ছেন। আসুন, ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন। সুশাসন কাকে বলে সেটা আমরা করব, এবং ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্য ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ সরকার হবে, বিজেপি সরকার গঠন করবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো মুয়াজ্জেম ভাতা বাড়িয়ে দিল। মুয়াজ্জেম ভাতা, কোন মুয়াজ্জেম বলুন, ইমাম বলুন, কেউ কিন্তু কোনোদিনও দাবি করেনি। আপনি সাংবাদিকতা করছেন বহুদিন ধরে, কোন মুয়াজ্জেম বা কোনো ইমাম বলেছিল কোনোদিন দাবি করে আমাদের ভাতা দিতে হবে, আমাদের চাকরির ব্যবস্থা করতে হবে? কেউ করেনি। প্রথম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল আমি ইমাম ভাতা দেব। মুসলমানরা তো চায়নি। আমি একজন মুসলমান পরিবারের সন্তান, আমরাও তো সমাজে থাকি। আমাদের সমাজ পরিচালনা হয় 400 পরিবার নিয়ে। সেই পরিবারের যিনি ইমাম, আমরা নিজেরা টাকা চাঁদা দিয়ে, মাসে 20 টাকা 25 টাকা করে চাঁদা দিয়ে আমরা ইমাম সাহেবকে বেতন দিই। এটাই হলো আমাদের এটাই প্রচলিত ব্যবস্থা আপনার যতদিন পর্যন্ত ইসলাম ধর্ম শুরু হয়েছে ততদিন পর্যন্ত। অর্থাৎ সমাজের লোকেরাই তারা আর্থিক সাহায্য করে ইমাম তারা রাখবেন। এখানে রাজ্য সরকার কেন ইমামের ভাতা দেবে? আমি তো ইমামের বিরোধিতা করছি। কেন ইমাম ভাতা দেবে? ইমাম ভাতা দেবে আর তারপরে বলবে আপনারা নুন খেয়েছেন, গুনগান এবার তৃণমূলের পক্ষে। ভারতীয় জনতা পার্টি এই কালচারে বিশ্বাস করে না। আমরা ইমাম ভাতাও চাই না, পুরোহিত ভাতাও আমরা চাই না। কিন্তু মাদ্রাসার জন্য, মাদ্রাসার খাতে মুখ্যমন্ত্রী এত টাকা বাজেটে রেখেছে, এটা তো কোথাও একটা উন্নয়নের এগোনোর জন্যই তৈরি করেছে। উন্নয়ন নয়, গত বছর 5,700 কোটি টাকাও রেখেছিল। সেই টাকাটা কি খরচ হয়েছে? একটু খবর নিয়ে দেখে আসুন। সেখানটায় সংখ্যালঘু ডিপার্টমেন্ট দপ্তরে গিয়ে দেখে আসুন। না, হয়নি। তাহলে সেই টাকাটা কোথায় গেল? বরাদ্দ রেখেছেন, টাকার খরচ হবে না। কোন হাই মাদ্রাসাটাকে কম্পিউটার খোলানো হয়েছে বলতে পারবেন?
কোন আপনার কামিল মাদ্রাসায় ব্যবস্থা করেছেন? করেনি। FM ফাজেল টাইটেল পাস করে যে শিক্ষিত বেকাররা মাদ্রাসা থেকে বেরিয়ে এসে যারা ডিগ্রি অর্জন করছেন তাদেরকে উনি চাকরি দিয়েছেন ওই টাকায়? দেয়নি। তাহলে ওই টাকা কোথায় গেল? ওই টাকাগুলো আত্মসাৎ হচ্ছে তৃণমূলের পকেটে। সেই জায়গায় আমরা বলতে চাই, এটা যে 5,700 কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছে, এটা একটা মুসলমানদের মধ্যে ধোঁকা দেওয়া হয়েছে, ধোঁকা। আলিদা, শেষ প্রশ্ন করব। বিজেপিকে বলা হয় সাম্প্রদায়িক রাজনীতি করে এবং যেহেতু হিন্দুত্বের কথা বলে সেহেতু হিন্দুত্ববাদী দল হিসাবে তাকে দাগিয়ে দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যারা সংখ্যালঘু মাইনরিটি সেলে যারা আছে, যারা সংখ্যালঘু ভাই বোন, তারা কিভাবে বিজেপিকে বিশ্বাস করবে? আপনি নিজে সংখ্যালঘু হয়ে যদি একটা বার্তা দেন। দেখুন, হিন্দুত্বর বিষয়ে বলছি, হিন্দুত্ব কোনো ধর্ম নয়। হিন্দুত্ব হচ্ছে একটা ওয়ে অফ লাইফ। মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে হিন্দুত্ব কোনো ধর্ম নয়। হিন্দু হচ্ছে একটা ওয়ে অফ লাইফ। ভারতবর্ষের মানুষের সমস্ত পন্থ সম্প্রদায়ের মানুষ এই কালচারের সঙ্গে বিশ্বাসী। ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মের বিশ্বাসী যে সমস্ত মানুষ, তাদেরকে আমরা সম্মান করি। সনাতন ধর্মের মানুষকে অবশ্যই আমরা সম্মান জানাবই। কিন্তু পাশাপাশি ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক দল নয়। বিজেপির সংবিধানে পরিষ্কার করে বলা হয়েছে সর্বধর্ম সমভাব নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলবে। আজকে ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও একই প্রতিফলন তার ফুটিয়ে উঠেছিল বা এখনো আছে। সেই জায়গায় বলতে চাই, বিজেপি কোনো হিন্দুদের পার্টি নয়, বিজেপি কোনো মুসলমানের পার্টি নয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিজেপি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের পার্টি। বিজেপি হচ্ছে উন্নয়ন, বিজেপি হচ্ছে ডেভেলপমেন্ট। একটা শেষ প্রশ্ন করব। আরাবুল কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে নওশাদ সিদ্দিকীর সাথে হাত মেলালো। তাহলে একদিকে শওকত মোল্লা, একদিকে আরাবুল নওশাদের সাথে, এদিকে মিমও জয়েন করেছে। সেইখানে দাঁড়িয়ে কতটা খাতা খুলতে পারবে? খাতা খোলার বিষয় নেই। কংগ্রেস CPM কেও বলুন, ওরাও একসঙ্গে গিয়ে TMCর সঙ্গে হাত মিলাক। একদিকে বিজেপি, অপরদিকে সমস্ত রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যা আছে 700-500 যত দল আছে, সব দল যদি এক হয়ে এবার লড়ে, ভারতীয় জনতা পার্টি একাই সরকার গঠন করবে। সেই সংখ্যা আমাদের কাছে তৈরি হতে যাচ্ছে। আমার একটা স্লোগান, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন যেমন হবে, একইভাবে 2026 বিজেপি 226। কিন্তু আরাবুলের এভাবে দল বদল করে যাওয়া, ISF কে সমর্থন দেওয়া, কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, আরাবুল তো দল বদল করে যায়নি। তো বললাম তো, ইন্ডিয়া জোট ওদের কি ISF করেছে না? ISF কারা? ISF দিল্লিতে গিয়ে কি তারা সমর্থন করেনি ইন্ডি জোটকে কংগ্রেসের সঙ্গে? তারা তো ইন্ডি জোটের সঙ্গে আছে, CPM ইন্ডি জোটের সঙ্গে আছে, তৃণমূল ইন্ডি জোটের সঙ্গে আছে। ইন্ডি জোটে পিন্ডি চটকে যাবে এবার। সেই কারণে কে কোথায় গেল, তৃণমূল থেকে CPM এ গেল কি কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে তৃণমূলে আসলো, ওই একই বিষয় আছে। খেলোয়াড় তো একই, টিমটা তো একই, তার নাম ইন্ডিয়া জোট। সেই কারণে বিজেপি বনাম ইন্ডিয়া জোট, বিজেপি বনাম আরাবুল, বিজেপি বনাম তৃণমূল, বিজেপি বনাম CPM, বিজেপি বনাম জাপ, সবগুলো মিলে এরা যদি গঙ্গা জলে বা গঙ্গাসাগরে এরা যদি ঝাঁপ না দেয়, ভোটের পরে বলবেন। মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেবেন সংখ্যালঘু হয়ে? মুখ্যমন্ত্রীকে আমরা বার্তা দিতে চাই, ম্যাডাম আপনি নিজেই গান ধরেছিলেন, এই তো কদিন আগে সরকারি অনুষ্ঠানে আপনি গেয়েছিলেন, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। ইনি নিজেই গান গেয়েছিলেন। তার সুতরাং ওনার বক্তব্য উনি পরিষ্কার করেছেন, এইবারে উনি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। ম্যাডাম আপনি সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আপনার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য সমাপ্ত করছি।